শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণত জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। এই মুহূর্তে বাংলা ভিউ স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। চলুন জেনে নেওয়া যাক সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল মহান 21শে ফেব্রুয়ারি, মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের মহান শহীদ দিবস। শ্রদ্ধা জানাতে তৈরি হয়েছে সিলেট সহ পুরো বাংলাদেশ। মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল ওরা, কিন্তু জাতির বীর সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছিনিয়ে এনেছে মাতৃভাষা, প্রাণের ভাষা বাংলা, অতঃপর প্রতিষ্ঠা পেয়েছে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা। জাতির সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেট সহ সারা দেশ প্রস্তুত হয়েছে। সেই লক্ষ্যে মহামূল্যবান স্থাপনা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। শুরু হয়ে গেছে ক্ষণ গণনা। আর মাত্র কয়েক ঘন্টা পরেই রোববার দিবাগত রাত 12টায় রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মহান শহীদ মিনারে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর উপলক্ষে শুরু হবে পুষ্পস্তবক অর্পণ। ৭০ বছর আগে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে রফিক সালাম বরকত, শফিউর জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা বর্ণমালা। রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামবে। শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের প্রতি। প্রতি বছরের মতো এবারেও সুষ্ঠু ও সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য ইতিমধ্যেই শহীদ মিনারে সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট সিটি কর্পোরেশন। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিসহ চৌহদ্দিতে রং করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা, বেস্টনী এবং সিসি ক্যামেরা সহ প্রয়োজনীয় সার্বিক কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও শহীদ মিনারের সামনে রাস্তার ডিভাইডারের গ্রিলে টুকরো অক্ষরে লেখা হয়েছে অমর একুশে, যা শহীদ মিনার ঘিরে এনে দিয়েছে আলাদা এক ভাব গাম্ভীর্যের পরিবেশ। প্রথম প্রহর অর্থাৎ 12টা থেকে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গনের উদ্যোগে পুষ্প শ্রদ্ধায় স্মরণ করা হবে ভাষা শহীদদের। উল্লেখ্য, ২১শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি ৩০তম সম্মেলনে ২৮টি দেশের সমর্থনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল, যা ২০০০ সাল থেকে ১৮৮টি দেশে একযোগে পালিত হয়ে আসছে। সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে দল বেঁধে ধর্ষণ ও ৬ টুকরা করে মরদেহ গুম চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত ৩ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম এই রিমান্ডটি মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন জগন্নাথপুরের অভি মেডিকেল হল ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ অভি এবং তার ২ সহযোগী অঞ্জিত চন্দ্র গোপ এবং অসিত গোপ। আদালত পুলিশের পরিদর্শক বদরুল আলম তালুকদার জানান, পুলিশ ৩ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালত তাকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সুনামগঞ্জ জগন্নাথপুর পৌর শহরের মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল হলে প্রবাসীর স্ত্রীকে রহস্য উদ্ঘাটন তদন্ত শনিবার দুপুরে সেরি সদর দপ্তর আয়োজিত প্রেস ব্রিফিং এ হত্যাকাণ্ডের বিবরণ দেন সিআইডির শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। এ সময় তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পৌর এলাকার ব্যারিস্টার আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল নামের একটি ওষুধের দোকান থেকে শাহনাজ পারভীন জ্যোৎস্নার ৬ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। জ্যোৎস্না জগন্নাথপুর থানার নারকেলতলা গ্রামের সৌদি প্রবাসী হুরুক মিয়ার স্ত্রী এবং এই ঘটনায় ওই দিনই নিহতের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। শাহনাজ জ্যোৎস্না ২০১৩ সাল থেকে জগন্নাথপুর পৌর শহরে নিজের বাসায় ২ ছেলে ১ মেয়ে ও বৃদ্ধা মা ও ভাই বোনদেরকে নিয়ে বসবাস করে আসছিলেন। সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের বরাত দিয়ে মুক্তাধর জানান, ওষুধপত্র কেনার সুবাদে অভি মেডিকেল হলের মালিক জিতেশের সাথে জ্যোৎস্নার সুসম্পর্ক গড়ে ওঠে। জ্যোৎস্না দীর্ঘদিন ধরে গোপনে শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি জিতেশ জ্যোৎস্নার মায়ের প্রেশার মাপার জন্য তাদের বাড়িতে যান। তখন জ্যোৎস্না তার সমস্যার কথা বললে তিনি তাকে দোকানে যাওয়ার দিন বিকেলে জ্যোৎস্না জিতেশের দোকানে এলে তাকে দোকানে কাস্টমার আছে বলে অপেক্ষা করতে বলেন এবং সময় ক্ষেপণ করতে বলেন। মুক্তাধর আরো যেন অনেক রাত হলে বাসায় যাওয়ার জন্য জ্যোৎস্নার অস্থিরতা বেড়ে যায়। তখন ওই ফার্মেসির মধ্যে একটি ঘুমের ওষুধ দিয়ে তাকে তখন ধর্ষণ করা হয় এবং পরে খুন করে লাশটি ৬ টুকরা করে গুম করে ফেলা হয়। সিলেটের জৈন্তাপুরের হরিপুর শিকারখা এলাকার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আজ রবিবার সকাল ১১:৩০টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের শিকারখা ৭ নং কূপ এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট তামাবিল মহাসড়কের শিকারখা ৭ নং হরিকূপ থেকে ছেড়ে যাওয়া নাম্বারবিহীন টোকেন চালিত একটি সিএনজির সাথে সিলেট থেকে ছেড়ে আসা সেনা কল্যাণ সংস্থার কাভার্ড ভ্যান ঢাকার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে আহতদের হাসপাতালে নেওয়ার পথে উপজেলার হরিপুর গ্রামের সাদিক আহমদের স্ত্রী রুমি বেগম নিহত হন। অপর আহতরা হলেন আরো কয়েকজন ছিলেন সিরাজ মিয়া এবং রিমা বেগম, তার বোন লিজা বেগম এবং গোয়াইনঘাট উপজেলার রাতারগুল গ্রামের আব্বাস আলীর
ছেলে মিনহাজ। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় সড়কের যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনায় পতিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। সিলেটের প্রকৃতি থেকে এখনো পুরোপুরি বিদায় নেয়নি শীত। রাত যত বাড়তে থাকে, পাল্লা দিয়ে তত বাড়তে থাকে শীতের বাহাদুরি। এই অবস্থায় সিলেটে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রবিবার সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। মেঘ বৃষ্টির এই পরিস্থিতি আগামী দুদিন ধরে থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টির আভাস দিলে রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে হাওয়া সহ অথবা বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ আংশিক মেঘলা থাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী দুদিন মেঘ বৃষ্টি হলেও এর পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সিএনজি অটোরিকশা নিয়ে সিলেটে শহরময় ঘুরে বেড়ায় ভয়ঙ্কর একটি চক্র। নকল স্বর্ণ দেখিয়ে টার্গেট করে সহজ সরল মানুষকে, বিশেষ করে তাদের লক্ষ্য থাকে নারীদের দিকে। নকল স্বর্ণের বার বা অলংকার দেখিয়ে প্রলোভনের ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় আসল স্বর্ণ বা নগদ টাকা। ভয়ঙ্কর এই চক্রের সক্রিয় এক সদস্য এবার ধরা পড়েছে। ওই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার এক মহিলা। দুপুরে নগরের তালতলা পয়েন্টের কাছে নকল স্বর্ণ সহ মুরাদ আহমদ নামে এক প্রতারককে আটক করেন। পরে 999-এ কল করে তাকে তুলে দেন পুলিশের হাতে। এই সময় মুরাদের সহযোগী আরো 3 প্রতারক পালিয়ে যায়। ডাকাত কর্তৃক অপহৃত 7 জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। রবিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদরের দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 19 ফেব্রুয়ারি ভোলা জেলার মনপুরা উপজেলাধীন মেঘনা নদীর চর থেকে এলাকায় রাত আনুমানিক 2টার দিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা হতে 7 জন জেলেকে একটি ডাকাত দল অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার ইফতেখারুল আলমের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীর চর ও আতাউর সংলগ্ন এলাকা হতে অপহৃত 7 জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে আজ। এ সময় অপহরণকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গহীন জঙ্গলে পালিয়ে যায় এবং অপহরণকারী দলের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি আরো জানান, পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদেরকে তাদের পরিবারের পরিচয় নিয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউজের গৃহস্থালী পণ্যের বৈদেশিক ডাকে আসা একটি চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। অস্ত্রগুলোর মধ্যে একটি 9mm এবং অন্যটি 9mm পিস্তল। চালানে 2টি খেলনা পিস্তলও রয়েছে। অস্ত্রের পাশাপাশি ওই চালান থেকে 60টি কার্তুজ উদ্ধার করা হয়। রবিবার কাস্টমস কর্মকর্তারা এই অস্ত্রের চালানটি জব্দ করেন। কাস্টমসের উপকমিশনার সালাউদ্দিন রেজভী বলেন, গৃহস্থালী পণ্যের ঘোষণা দিয়ে অস্ট্রের ইতালি থেকে চালানটি পাঠানো হয়। অস্ত্র ব্যবসায়ীরা বৈদেশিক ডাকের চালান ব্যবহার করে পিস্তলগুলো পাঠিয়েছে। গৃহস্থালী পণ্যের ভিতরেই ছিল যেগুলো, সবগুলো অস্ত্রের আকার একই রকম এবং রং অভিন্ন। কাস্টমস কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি খুলে অস্ত্র দুটি জব্দ করেছে তারা। এই চালানটি ইতালি থেকে পাঠিয়েছেন রাজীব বড়ুয়া নামে এক ব্যক্তি। চালানটি প্রাথমিক হিসাবে রয়েছে চট্টগ্রামের আগ্রাবাদ সিজিন কলোনির 7-8 ঠিকানার কামরুল হাসান নামে এক ব্যক্তির কাছে। বন্দর থানার ওসি জাহিদুল কবির বলেন, খবর পেয়ে 4টি পিস্তল উদ্ধার করা হয়, যার মধ্যে 2টি আসল এবং 2টি খেলনা পিস্তলও ছিল। আসল অস্ত্রগুলোর মধ্যে একটি 9mm এবং অন্যটি 9/8mm পিস্তল। অস্ত্রগুলো ইতালির তৈরি। অস্ত্রগুলো কারা পাঠিয়েছে, গ্রাহক কারা, এগুলো নিয়ে তদন্ত চলছে। পুলিশ এবং কাস্টমস মিলে তদন্ত শুরু করেছে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ভারতে ভয়াবহ এক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বড় রয়েছেন। আজ রবিবার 20 ফেব্রুয়ারি সকালে ভারতের রাজস্থান রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে করতে ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে মধ্যপ্রদেশে যাচ্ছিলেন বরসহ অন্যান্য যাত্রীরা। তবে বিয়ের অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। ভারতের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রোববার বিয়ের জন্য গাড়িতে করে মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে যাচ্ছিলেন বর এবং অন্যান্য যাত্রীরা। রাজস্থানের কোটা জেলায় একটি পার্শ্ববর্তী নদীর মহাসড়কে থাকা অবস্থায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি এক পর্যায়ে নদীতে পড়ে যায়। তিনি আরো বলেন, সকাল 7টা 50 মিনিটের দিকে দুর্ঘটনার খবরটি জানতে পারেন তারা এবং পরে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনা কবলিত গাড়িটি নদীর পানি থেকে 7 থেকে 8 ফুট গভীরে তলিয়ে যায়। তার ভাষায় প্রাথমিকভাবে গাড়িটি থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরে আরো 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সুপার বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহতরা রাজস্থানের সাওয়াই মধুপুর এলাকার একটি গ্রাম থেকে মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে যাচ্ছিলেন। তিনি জানিয়েছেন, গাড়ি চালানোর সময় চালক হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। এই কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং এক পর্যায়ে গাড়িটি নদীতে পড়ে গিয়ে 7 থেকে 8 ফুট গভীরে তলিয়ে যায়। উদ্ধার অভিযান এখনো চলছে। উদ্ধারকৃত মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশের এবং বিদেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সিলেট সহ সারা দেশের করোনা পরিস্থিতি। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনার সংক্রমণ 4%-এরও নিচে নেমে গেছে। সেই সঙ্গে 1084 জনের নমুনা পরীক্ষায় 43 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 3.97। এবং গত 24 ঘন্টায় করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে তথ্যগুলো জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিলেটের 40 জন, হবিগঞ্জের একজন এবং মৌলভীবাজারের 2 জন রয়েছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তির বাড়ি সিলেট জেলা। এ নিয়ে করোনা বিভাগে 1225 জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে গত 23 জানুয়ারি থেকে দৈনিক শনাক্ত 30%-এরও নিচে অবস্থান করছিল। 26 জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল 39.49% এবং 2 ফেব্রুয়ারি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে এবং 13 ফেব্রুয়ারি সংক্রমণের হার 10%-এর নিচে নেমে যায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় জানান, গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, জানুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ফেব্রুয়ারির পর থেকে সংক্রমণের হার কমতে শুরু করেছে এবং করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে, পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি। সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 21 জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন 1987 জন। এ নিয়ে মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,965 জন। অন্যদিকে মোট সংক্রমিত রোগী বেড়ে হয়েছে 19,33,291 জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 9,252 জন। এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 17,54,584 জন। 24 ঘন্টায় 25,405 নমুনা পরীক্ষা করা হয়েছিল এবং নমুনার বিপরীতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে 7.82%। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার 14.64%। ব্যক্তির মধ্যে 14 জন পুরুষ এবং 7 জন নারী। তাদের মাঝে ঢাকা বিভাগের 12 জন, চট্টগ্রামের 4 জন, রংপুরে 2, বরিশালে এবং সিলেট ও রাজশাহীতে 1 জন করে মারা গিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিউয়ের সঙ্গেই থাকুন।